সুপ্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নতুন আয়োজন টাইম পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমরা আজ এই সময়ে প্রতিদিন এই নতুন আয়োজনটি নিয়ে হাজির হব সরাসরি আপনাদের সামনে, এবং এই আজকের এই টকশোর বিষয়বস্তু বাংলাদেশের সমসাময়িক রাজনীতি। নিউ ইয়র্কে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, তারপরেও এক ধরনের রাজনৈতিক উত্তাপ আছে। সেই উত্তাপ এসেছে বাংলাদেশ থেকে, যে উত্তাপের শুরু হয়েছে 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। এখন সেই উত্তাপে একটি ভিন্ন মাত্রা পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ঘিরে। আমরা আজকে সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক মনির হায়দার এবং আছেন অ্যাডভোকেট এম জাকির হোসেন মিয়া। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি মনির ভাই আপনার কাছে প্রথমে আসতে চাই। কোকোর গায়বানা জানাজা হয়েছে লন্ডনে, সেখানে তারেক রহমান কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তার দল বিএনপি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপি নেতাকর্মীদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। তো এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন? আপনি যদি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে চান তাহলে এই প্রসঙ্গটা আসবে, তবে অবশ্যই এর উৎপত্তিটা আরো অনেক অনেক পেছনে। শুধুমাত্র তারেক রহমানের এই বক্তব্য ধরে যদি আমি কথা বলতে শুরু করি তাহলে বাংলাদেশে গণতন্ত্র আনবার জন্য বা গণতন্ত্র রক্ষা করবার জন্য যাই বলেন না কেন, এটার জন্য শুধুমাত্র বিএনপির কর্মী সমর্থক বা নেতাদেরকেই অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে, এটা সম্পূর্ণ সত্য নয়। সত্য হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র আনবার জন্য যেটা মুক্তিযুদ্ধের প্রধান এজেন্ডা ছিল, যে উদ্দেশ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তার প্রধান এজেন্ডা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্র আনবার জন্য বাংলাদেশের প্রায় সকল সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে ত্যাগ স্বীকার করে যাচ্ছে, এবং দিন যত যাচ্ছে সেই ত্যাগের মাত্রা আরো ব্যাপকতা লাভ করছে, বা এটা আরো বেদনাদায়ক, ত্যাগটা অনেক বেশি বেদনাদায়ক হয়ে উঠছে। কিন্তু গণতন্ত্রের সত্যিকার অর্থে দেখা মিলছে না, এবং গণতন্ত্রের নাম নিয়ে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের, তারা কার্যত পক্ষে আমাদেরকে গণতন্ত্রহীন করবার বা আমাদের ন্যূনতম নাগরিক অধিকারগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করবার জন্য যা যা করা প্রয়োজন তারা কিন্তু পালাক্রমে সেই কাজটা করছেন। মানে যখন তারা ক্ষমতায় থাকেন, ধরেন আপনি তারেক রহমান সাহেবের কথা বললেন, ওনার দল ক্ষমতায় ছিল একাধিকবার। বিশেষ করে যদি আমরা 91 সালের পরে বলি তাহলে পূর্ণ মেয়াদে 2 দফা আর অল্প কয়েকদিনের জন্য আরেক মেয়াদ, সেই হিসাবে 3 মেয়াদ তার দল ক্ষমতায় ছিল। আর তাদের যে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ, তারা 91 সালের পর 2টি পূর্ণ মেয়াদ ক্ষমতায় ছিল একই রকম, এবং বিএনপির চাইতে কিছুটা বেশি এই অর্থে যে তারা 3য় মেয়াদে 1 বছর পার করে ফেলেছে। তাদের যে মিত্র, দুই পক্ষেরই, আওয়ামী লীগের যে মিত্র এরশাদ, তিনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এখন আবার আছেন। বিএনপির যে মিত্র জামাত ইসলাম, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপির পার্টনার হিসাবে। সুতরাং এরা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার স্টিয়ারিং এ বা চালকের আসনে বসে কার্যত পক্ষে বাংলাদেশের মানুষকে অধিকারহীন এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমশ গণতন্ত্রহীন, আইনের শাসনহীন করবার জন্য যা যা করবার তারা তাই সকলে করেছেন। আজকে সমালোচনার জায়গাটা আজকের ক্ষমতাসীনদের বিপক্ষে স্বাভাবিকভাবেই বেশি হবে। ধরেন আমি উদাহরণ দিয়ে যদি বলি যে আজকে রাস্তায় একজন লোক ছিনতাই করেছে আর আরেকজন লোক 1 বছর আগে ছিনতাই করেছে, স্বাভাবিকভাবে আমার আলোচনায় যিনি আজকে ছিনতাই করেছেন তার সমালোচনাটা বেশি হবে, এবং যিনি 1 বছর আগে ছিনতাই করেছিলেন সেই সমালোচনাটাও আসবে, কিন্তু একটা তাজা ঘটনার সমালোচনা যেভাবে আসবে ঠিক সেভাবে আসবে, বেশি হবে। আজকে বাংলাদেশে যারা ক্ষমতাসীন আছে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করবার ব্যাপারে, বাংলাদেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করবার ব্যাপারে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং যত রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্ট আছে এগুলোকে ধ্বংস করবার ক্ষেত্রে তারা অতীতের সকল রেকর্ড ছাড়াই গেছেন। এবং এই প্রবণতা যদি আর কয়েক মাস চলে, আমি কয়েক বছর বলবো না, তাহলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান
ধ্বংস হয়ে যাবে, এগুলোর কোনো পেশাদারি চরিত্র থাকবে না, এগুলোর কোনো নিরপেক্ষতা থাকবে না, এবং জনগণের কাছে এগুলোর আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা যদি ন্যূনতম গণতান্ত্রিক অধিকার বা নাগরিক অধিকার রক্ষা করতে চাই, এই রাষ্ট্রের খুবই ন্যূনতম গণতান্ত্রিক চরিত্র আমরা রক্ষা করতে চাই, তাহলে আমি মনে করি আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছি, বাংলাদেশে যে যে অবস্থানে আছি, প্রত্যেকের আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে যে এই আত্মবিধ্বংসী, এই আত্মঘাতী তৎপরতা এখনই থামাতে হবে। জি, জাকির হোসেন মিয়া, আপনার কাছে যদি আসি, যে মুনির হায়দার যেমনটি বলেছেন যে এই গণতন্ত্র রক্ষা করার যে আন্দোলন এবং সেখানে সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে এই সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি তা বলার আগে আমি এই মুহূর্তে টাইম পলিটিক্সের যারা দর্শক তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং টাইম টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি মনির ভাইয়ের কথা থেকেই শুরু করি। আমাদের স্বাধীনতা যে মহাকাব্যিক এক মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি তার নিজের স্বাধীনতা যে অর্জন করেছে, তার যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, সেই মূলনীতিগুলো আস্তে আস্তে প্রেক্ষাপট চলে গেছে। গণতন্ত্র বলতে এখন গণতন্ত্র যে রাজনৈতিক দল হলো সমাজের 4টে প্রতিষ্ঠানের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, সরকার, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগ, এই 4টা প্রতিষ্ঠানকে যদি ধরি তাহলে রাজনৈতিক দল থেকে শুরু করতে হবে। রাজনৈতিক দলে আজকে যে অবস্থানটা আমি যেটা দেখব, আজকে একটা কুকুর মৃত্যু নিয়ে আমরা অনেক হইচই করতেছি, এখানে জানাজা হচ্ছে, ওখানে হচ্ছে, একজন মারা গেছেন, অবশ্যই শোকাহত, এবং তার সাথে এই বাংলায় পেট্রোল বোমায় পুড়ে অনেক মানুষ, অনেক মায়ের সন্তানরাও মারা যাচ্ছে। আমরা তাদের প্রতিও শ্রদ্ধা জানাই, আমি আমার গভীর সমবেদনা জানাই। তো আমি বলতে চাই, এখন যে রাজনীতিটা হয়েছে এটা উত্তরসূরির রাজনীতি নাই, আদর্শের উত্তরসূরি রাজনীতি, উত্তরাধিকারের রাজনীতি চলছে। এই যে পরিবারতন্ত্র চলছে, এই পরিবারতন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার গণতন্ত্র পেতে চাই। আজকে আমরা কি করছি, গণতন্ত্র কোথায় নিয়ে যাচ্ছি? একজন নেতা, একজন শেখ মুজিব তো কোনো বঙ্গবন্ধু তো কোনো উত্তরাধিকার সূত্রে আসেন নাই। উনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সেই গ্রাম থেকে ওনার যোগ্যতা এবং রাজনৈতিক অনুশীলন এবং তার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু হয়েছেন। তারপরে একটা দল, দেশ, স্বাধীনতার ইতিহাস সবাই জানে। জিয়াউর রহমান তার বলিষ্ঠ ভূমিকা স্বাধীনতা যুদ্ধে এবং তা রেখেছেন এবং তার থেকেই আসে। কিন্তু সেই আদর্শ আমরা ধারণ করি। আপনি যদি আজকে রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন, আওয়ামী লীগের রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন যে 6 দফার একটা দফা বলেন, আমি নিশ্চিত বেশিরভাগ মানুষই সেটা বলতে পারবে না। আজকে যদি আপনি বিএনপি যারা করেন, যদি জিজ্ঞেস করেন যে জিয়াউর রহমানের 19 দফার একটা দফা বলেন, আমি নিশ্চিত অনেকেই তা পারবেন না। কিন্তু রাজনীতি সবাই করছেন। তো আমি চাই আদর্শের রাজনীতি আসুক, উত্তরাধিকারের রাজনীতি এটা চলতে পারে না। কারণ রাজনীতিবিদ হতে হলে তার পোটেনশিয়ালিটি থাকতে হবে, তার ভিতরে সেই রাজনীতিবিদ, দেশ প্রেম, ভালোবাসা, জনমানুষকে ভালোবাসার যে আপনার সেই ইয়েটা, সেটা থাকতে হবে। একজন সন্তান হলেই তাহলে তো এদেশে শেরে বাংলার ছেলেই বড় রাজনীতিবিদ হতেন, হোসেন সরোয়ার্দী ছেলেই এই বড় রাজনীতিবিদ হতেন, মৌলানা ভাসানীর ছেলে রাজনীতিবিদ হতেন। কিন্তু এটা হয় না। রাজনীতি তার যোগ্যতা, তার মেধা, প্রজ্ঞা, এটা এভাবেই বেড়ে উঠতে হয়। তো আমরা যেভাবে পরিবারতন্ত্রকে আঁকড়ে ধরেছি, তা আমি বলবো বাংলাদেশের জনগণকে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্র কোথাও নাই, কোনো দলেই নেই। আওয়ামী লীগের মতন একটা দল, এত পুরনো দল, যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তাদের দলে কাউন্সিল হয়, মাঝে মাঝে কাউন্সিল হয়, কাউন্সিলররা আসেন, ঢাকায় আসেন, গান শুনেন, বিরিয়ানি খান, আপায় যা করবেন তাই করেন। তো আওয়ামী লীগের মতন একটা দলে সভাপতি 7 বার একজন ব্যক্তি কেন থাকবে? আওয়ামী লীগের দ্বিতীয় নেতৃত্ব নাই? বিএনপিতে তো কোনো কাউন্সিলই হয় না। ওরা এত বড় একটা দল, এখন পর্যন্ত একজন ভারপ্রাপ্ত সম্পাদক দিয়ে চালাচ্ছেন। এভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান না দাঁড়ালে গণতন্ত্র কিভাবে হবে? আর এখন জনগণেরই বেরিয়ে আসতে হবে। আমি আশাবাদী, মনির ভাই যেটা বললেন, এদেশ ধ্বংস হয়ে যাবে, এদেশ ধ্বংস হবে না। কারণ এদেশের জনগণের মধ্যে একটা সুপ্ত অবস্থা আছে, একটা শক্তি আছে, যে শক্তি দিয়ে এদেশকে তারা বের করে নিয়ে আসবে। জনগণ আবার জেগে উঠবে, আবার তারা সেই 52 থেকে যেভাবে জেগে উঠেছিল, 69 জেগে উঠেছিল, 70 জেগে উঠেছিল, আবার জেগে উঠবে। এই জনগণই এদেশকে নিয়ে আসবে। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থ এবং মাসুলমান দিয়ে মানুষের চরিত্র হরণ করা হয়েছে, সেই মধ্যবিত্ত সমাজ, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এর সেই সমাজ এখন বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। জি, আপনাকে একটি প্রশ্ন করি। আপনি বলেছেন যে জনগণকে এই জায়গা থেকে বের করে আনতে হবে, তো গণতন্ত্র রক্ষায় জনগণকেই জেগে উঠতে হবে। জনগণ কিভাবে জেগে উঠবে, কার পক্ষে জেগে উঠবে? আপনি 52 একটি স্পষ্ট একটি রাষ্ট্রভাষার পক্ষে আমরা জেগে উঠেছিলাম, স্বাধীনতায় একটি
পক্ষের বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে এই স্বাধীন বাংলাদেশে জনগণকে জেগে ওঠার যে আহ্বান আপনি জানাচ্ছেন, সেই জনগণ কার পক্ষে জেগে উঠবে? আওয়ামী লীগের পক্ষে জেগে উঠবে না বিএনপির পক্ষে জেগে উঠবে? একটু স্পষ্ট যদি করেন। আমি স্পষ্ট এটাই করব সাকি, আপনাকে আমি বলতে পারি এটাই। দেখেন আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশের যারা সংসদ সদস্য, এই 300 জন সংসদ, এরা আইন প্রণেতা, আমাদের দেশের জন্য আইন করবেন, এরাই দেশকে পরিচালনা করবেন, দেশের সরকার এবং অবকাঠামো সব পরিচালনা। এবং আইন প্রণেতা কারা নির্বাচিত হচ্ছে? আজকে রাজ্জাক ভাই মারা যাবেন, তার নাবালক সন্তানকে ওখান থেকে এমপি করতে হবে। আহসানুল্লাহ মাস্টার মারা যাবেন, তার নাবালক সন্তানকে এখানকে এমপি করতে হবে। ওখানে কি গাজীপুরে কি আর আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা নাই? বরিশালে এমপি মারা যাবেন, তার বিধবা স্ত্রীকে এমপি করতে হবে। কারণ বরিশালে আওয়ামী লীগের নেতৃত্ব কি আর নাই? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু মনির হায়দারের কাছে আসি এই প্রশ্নটি নিয়ে, যে বারবার রাজনীতিতে একটি পরিবর্তনের কিন্তু উদ্যোগ অনেকে নিয়েছেন। আমরা অতি সম্প্রতি যদি দেখি তাহলে 1/11 পরবর্তী সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার, যেটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলে আমরা জানি, তারাও কিন্তু একটি উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষকে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে রাজনীতিতে, যেটি বলা হয়েছে যে পরিবারতন্ত্রের বাইরে এসে একটি রাজনীতি তৈরি করা। সেই চেষ্টাটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ছিল। এটি কি সাকসেসফুল হয়েছে? না, এটা আসলে কোনো চেষ্টা ছিল না, এটা ছিল একটা অপচেষ্টা। চেষ্টাটা ফেয়ার হতে হয়, চেষ্টাটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে হয় না, কোনো দুরভিসন্ধি থাকে না। কিন্তু আপনি যাদের কথা বলছেন 1/11 পট পরিবর্তনের পর যারা একটা কিছু করবার জন্য দৌড়ঝাঁপ করেছিল, তারা আসলে অপচেষ্টা চালিয়েছিল। একটা ফেয়ার মানে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্ক্ষা অনুযায়ী, এটা তো অস্বীকার করবার উপায় নেই যে তারা একটা অসাংবিধানিক উপায়ে একটা পদক্ষেপ নিয়ে একটা অরাজনৈতিক সরকার গঠন করেছিল বা নির্দলীয় সরকার গঠন করেছিল, দেশে জরুরি অবস্থা জারি করেছিল, কারফিউ জারি করেছিল। এই বিষয়গুলো জনগণ কর্তৃক ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছিল, মানে সমর্থন লাভ করেছিল, গ্রহণযোগ্য না, সমর্থন লাভ করেছিল। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে দেখা গেল যে জনগণ তাদের কাছে যা আশা করেছিল তারা সে পথে না গিয়ে তারা খুবই আগের দলীয় সরকার বা রাজনৈতিক নেতৃত্ব যে ধরনের দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তার চাইতেও খারাপ দুরভিসন্ধির সঙ্গে তারা জড়িয়ে গেছে, যে কারণে খুব অল্প সময়ের ব্যবধানে জনগণের মোহভঙ্গ হয়েছে এবং তাদের সেই অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। যাই হোক, এই ব্যর্থ হওয়াটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে তুলনাটা এরকম যে আপনি যদি সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেন তাহলে এটা আপনার জন্য যা হতে পারে ঠিক অনেকটা সেরকম হয়েছে। যে সমস্ত লোকেরা দুর্নীতিবাজ হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের, শুধু কোনো এক দলের না, দুর্নীতিবাজ হিসাবে সমাজে যাদের ব্যাপারে পরিচিতি রয়েছে, ধারণা রয়েছে, সবাই একটা পাবলিক পারসেপশন যে কারা কারা দুর্নীতিবাজ, কারা কারা অবৈধ সম্পদের মালিক, এ ধরনের অনেক লোককে কিন্তু সে সময় ধরা হয়েছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। আবার অনেক নিরপরাধ লোককেও ধরা হয়েছিল। ওইটাই হয়েছে আসলে বুমেরাং, তারা গণহারে সবাইকে ধরতে গেছে। কিন্তু যেটা দাঁড়িয়েছে যে সমস্ত সত্যিকার দুর্নীতিবাজ লোকদেরকে ধরা হয়েছিল তাদের ভুলের কারণে বা তাদের নানা রকম দুরভিসন্ধির কারণে সেই চিহ্নিত বা ধারণাগত দুর্নীতিবাজেরা শেষ পর্যন্ত আবার রাষ্ট্র ক্ষমতায় এসে উল্টো তাদের দুর্নীতির বিচার শুরু করেছে। বা তাদেরকে, আপনার মনে থাকবার কথা যে মহিউদ্দিন খান আলমগীর দুর্নীতির মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, যে কারণে হাইকোর্ট, নির্বাচন কমিশন এবং হাইকোর্ট শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিল করেছিল। সেই মহিউদ্দিন খান আলমগীর সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির চেয়ারম্যান হিসাবে 1/11 দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জেনারেল হাসান মাসুদ চৌধুরীকে ওই কমিটিতে তলব করেছিলেন যে তার বিচার করা হবে। মানে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ঠিক মানে এক্সাম্পলটা এরকম। যাই হোক, আমি সেই আলোচনায় যদি আমি সুনির্দিষ্টভাবে বলি যে এটি তত্ত্বাবধায়ক সরকারের একটি অপচেষ্টা ছিল, আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের না, ব্যক্তি বিশেষের মহল বিশেষের তত্ত্বাবধায়ক সরকারের খোলসে। তারপরেও কখনো কখনো কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক যে নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু রাজনৈতিক আওয়ামী লীগ এবং বিএনপির বাইরেও কিছু
ব্যক্তি ইমেজ যাদের ভালো আছে সেই সব ব্যক্তিরা কিন্তু সংসদ সদস্য হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই জায়গায় জনগণ কতটুকু সমর্থন তাদেরকে জানিয়েছে? আমরা যদি ডক্টর কামাল হোসেনের কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন যে ধানমন্ডির মতো একটি জায়গা যেটি ঢাকা রাজধানীর মধ্যে, তিনি হেরে গিয়েছিলেন। আমি এই আলোচনায় যদি সাকি যান তাহলে আপনি কন্টেম্পোরারি ইস্যু আলোচনা করতে পারেন, বিরাট আলোচনা। এটা ঠিক যে এখন মানুষ বিএনপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে অন্য কাউকে নির্বাচিত করবার জন্য সাহস খুঁজে পায় না। কেন সাহস পায় না আমি খুব অল্প সময় এটা বলে অন্য সাবজেক্টে যাব। সেটা হচ্ছে যে আজকে ধরেন যারা ক্ষমতায় আছে, আপনার নির্বাচনী এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানে আছে, যারা ক্ষমতায় আছে তাদের পিছনে কিছু মানুষ যাবে এই কারণে যে আমি তো এই মুহূর্তে তার শেল্টার পাবো বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবো। একটা অংশ শুধু শেল্টারের জন্য যায় যে আমি নিরাপদ থাকবো তাই তাদের সঙ্গে থাকি। আবার কিছু লোক বিএনপি করে বা 20 দলীয় জোটের সমর্থক এই কারণে যে তারা মনে করে আজকে ক্ষমতায় না থাকলেও একদিন তারা ক্ষমতায় আসবে এবং সেদিন আমি কিছু সুযোগ সুবিধা পাবো বা আমি থানা পুলিশ ব্যবহার করব। কিন্তু এই দুই দলের বাইরে যারা থাকবে এদের পক্ষে তো কেউ কথা বলবে না, কেউ দাঁড়াবে না। আপনি দেখেন অনেক ঘটনায় মানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা ভাঙা খুব সহজ কাজ না, বাট এটা ভাঙতে না পারলে কিন্তু গণতন্ত্র হবে না। ভাঙতে একদিন হবেই, কিভাবে ভাঙতে হবে সে আলোচনা লম্বা আলোচনা, সেটা পরে আরেক সময় সুযোগ পেলে করব। কিন্তু এখানে একটা সাহস করে একটা উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে যেটা আসলে কার্যকরভাবে এখন পর্যন্ত নেওয়া হয়নি। আপনি যেটা বলেছিলেন 111-এর সময় আসলে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে কিছু লোককে নিয়ে যারা বেশ প্রশ্নবোধক, যাদের কিন্তু ইমেজ সে অর্থে অতটা স্বচ্ছ বা গ্রহণযোগ্য না, দুর্ভাগ্যজনকভাবে 111-এর হোতাদের একটা অংশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ ধরনের কিছু লোককে নিয়ে একটা বিকল্প প্ল্যাটফর্ম করবার চেষ্টা করেছে, যারা আসলে বিএনপি এবং আওয়ামী লীগেরই কিন্তু আরেকটা ভার্সন, যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টির মতো পার্টিগুলো কিন্তু এই দেশের মানুষ গত 43 বছর ধরে দেখে দেখে এদের প্রতি মানুষের মনের মধ্যে ঘৃণা, তারপরেও এদের যে কোনো একজনকে ভোট দিচ্ছে, কারণ তার বাঁচবার জন্য, তার নিরাপত্তার জন্য, তার শেল্টারের জন্য। মনির, আপনি বলছিলেন যে আমরা এই আলোচনার পরে আমরা ভিন্ন সাবজেক্টে যাব, তার আগে আমাদেরকে এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আলাদিনের আরেক ধাপ, বেকারিতে বাজিমাত, স্বাদে গন্ধে বাংলাদেশ, প্রবাস জুড়ে মিলছে বেশ। আলাদিন রেস্টুরেন্ট, 29-06 36th Avenue, Astoria, New York 11106. For the best threading, waxing, facial, color, haircuts, henna, special bridal and party makeup, and more, come to Tenzin Salon, corner of Broadway and 72nd Street in Jackson Heights. আমি ডাক্তার মোহাম্মদ মুকিত। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন। আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। আমিন ফার্মেসি আপনাদের সেবায় অ্যাস্টোরিয়াতে 29 স্ট্রিট এন্ড 36th অ্যাভিনিউ কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিডিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি। ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি, 2903 36th অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। ফোন 718-786-6611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। আমার সঙ্গে এই আলোচনায় আজ আছেন
সিনিয়র সাংবাদিক মুনির হায়দার এবং আইনজীবী জাকির হোসেন মিয়া। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিজ্ঞাপন বিরতির আগে কথা হচ্ছিল নানান বিষয়ে, তো আমি একটু এই সময়ের রাজনীতি, যে কোকুর মৃত্যুকে ঘিরে যে রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রসঙ্গে আমি আসছি। আমি শুরুতেই জাকির হোসেন মিয়া আপনার কাছে আসছি যে কোকুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং তাকে গেট থেকে ফিরে যেতে হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাকি, আমি এই বিষয়ে কথা বলার আগে আমি একটু মনির ভাইয়ের 111-এর প্রশ্নটা বলতে চাই, খুব সংক্ষেপে। সংক্ষেপেই বলবো। 111-এর কথা যেটা বললেন যে সামরিক বাহিনী আসছিলেন, সেই কথাটা হলো, আমি যেটা বলি উনি ওর সাথে আমি একমত, যে উনি বলেছিলেন এটা অপচেষ্টা ছিল জনগণের মুক্তির, কারণ তাদের ভিতরে একটা দূরসন্ধি ছিল, তারা মৌলিক অর্থে রাজনৈতিক সমাধান। আমি যেটা বুঝি রাজনীতির বিকল্প রাজনীতিবিদদেরই করতে হবে। আর আমাদের দেশে সশস্ত্র বাহিনী এটা স্বাধীনতা যুদ্ধের মধ্যে থেকে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী, এটা কোনো উপনিবেশিক বাহিনী না বা কোনো সামন্ত বাহিনী না। তো এই বাহিনী জনগণের সাথেই থাকবে, জনগণ মানুষের সাথে থাকবে। এই ধরনের একটা অবকাঠামো রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের জন্য দরকার, যেগুলো হয়নি দেখেই আমাদের এই বারবার একই হোঁচট খাতে হচ্ছে। আর যে কথা আপনি আসছিলেন এখন বর্তমান পরিপ্রেক্ষিতে, আমি এই ব্যাপারটা, মৃত্যু, কোকো মারা গেছেন, অবশ্যই এটা শোকাবহ ঘটনা, বিশেষ করে খালেদা জিয়ার জন্য, বিএনপির সম্মানিত চেয়ারম্যান বিএনপির, ওনার জন্য, উনি মা, ওনার সন্তান, ছোট সন্তান মারা গেছেন, স্বাভাবিকভাবেই এটা আর যে জিনিসটা হয়েছে আপনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি সমবেদনা দেখাতে গিয়েছিলেন, ওনার বাড়িতে গিয়েছিলেন। এটা আমি ব্যারিস্টার রফিকুল হক সিনিয়র আইনজীবী, ওনার আমি একটা টেলিভিশনের দেখছিলাম, উনি বলেছিলেন যে আমি এখানে ছিলাম, ওখানে কি হয়েছে আমি দেখেছি। তবে এটা একজন সাধারণ মানুষ হিসাবে, একজন বাঙালি হিসাবে, আমাদের বাঙালিদের কিছু অনেক দোষের মধ্যে অনেক গুণাবলী আছে। আমরা আতিথ্যপরায়ণ, আমরা বিনয়ী, আমরা ভদ্র, আমরা মানুষকে সম্মান করি, আমরা মানুষকে স্নেহ করি, ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আমাদের অনেকগুলো দিক আছে। তো এটা কোন শিষ্টাচারের মধ্যেই পড়ে না, কোনো শিষ্টাচারের মধ্যেই পড়ে না। একজন মানুষ, সে প্রধানমন্ত্রী না, একজন ব্যক্তি, শেখ হাসিনাই, সে গেল একজন শোকাবহ বাড়িতে, সে ভিতরে ঢুকতে পারবে না, তার সাথে দেখা না হতে পারে, সে অসুস্থ থাকতে পারেন, খুবই স্বাভাবিক। তো সে নিচে যাবে না, দুজনের সাথে কথা বলতে পারবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। জি, মুনির হায়দার, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মওদুদ আহমেদ, বিএনপির সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রীর এই ফিরে যাওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। এবং পাশাপাশি তিনি আরও একটি তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন গেট পর্যন্ত, সেটি খালেদা জিয়া জানতেন না। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই প্রথমত এই আরাফাত রহমান কোকোর এই অকাল মৃত্যু, এটা খুবই একটা বেদনাদায়ক ঘটনা এবং এতে কোনো সন্দেহ নেই যে বেগম খালেদা জিয়া একজন মা হিসাবে এখন যে কি পরিমাণ শোকগ্রস্ত, এটা কেবলমাত্র যাদের এরকম তরুণ সন্তান অকালে চলে যায় তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কিন্তু তবে কোকোর মৃত্যু পরে গত 2-3 দিন ধরে যা ঘটে চলেছে, এইসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় মানবিকতা বোধ কত নিচু স্তরে চলে গেছে, আমাদের সমাজের অবক্ষয় কত ভয়ঙ্কর অবস্থানে গেছে, তার একটা আতকে ওঠার মতো চেহারা এটা। মানে যারা বুঝতে পারেন, যাদের বোঝার ক্ষমতা আছে, তারা নিশ্চয়ই এই জিনিসটা উপলব্ধি করছেন যে একজন মায়ের সন্তান মারা গেছে, এখনো পর্যন্ত তার মৃতদেহ মায়ের সামনে এসে পৌঁছায়নি এবং সেই মৃতদেহ আসলে হয়তো মা দেখবেন, তারপরে তার দাফন হবে। এরকম পরিস্থিতিতে সেই বিষয়টা গৌণ হয়ে গেছে। শোকের এবং সমবেদনার যে অবস্থা বা পরিবেশ, সেটা এখন একেবারেই গৌণ। এখন একটা খুবই নিকৃষ্ট রাজনৈতিক বিতর্কে লিপ্ত করে দেওয়া হয়েছে গোটা জাতিকে। কারা করে দিয়েছে আপনি দেখেন, দুই নেত্রীর আশেপাশে যে সমস্ত খাদেমরা আছে, আমি খাদেম শব্দটা কেন ব্যবহার করছি জানেন? উনি পারিবারিক রাজনীতির কথা বললেন, পারিবারিক করেন, উত্তরাধিকারের রাজনীতি। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজন এবং তাদের উত্তরাধিকার, একজনের স্ত্রী এবং আরেকজনের কন্যাকে মাজার বানানো হয়েছে। এই মাজার দুটোকে ঘিরে কিছু সুবিধাবাদী,
কিছু আপনার অসৎ লোক খাদেম সেজে বসেছে, তথাকথিত শিক্ষিত উচ্চশিক্ষিত। আপনি যতই বা নাগরিকরা যতই পারিবারিক বলয় ভাঙ্গার আকাঙ্ক্ষা ব্যক্ত করুক, আমরা যতই চাই না কেন, এই খাদেম সাহেবরা কিন্তু ভাঙতে দিবেন না। কারণ এই মাজার ভেঙে গেলে তাদের যে কায়েমি স্বার্থ, ভেস্টেড ইন্টারেস্ট, এটা ভেস্তে যাবে। সুতরাং এই মাজার খালেদা হাসিনা চান বা না চান, এই খাদেম সাহেবরা এটা রক্ষা করবেন। এটা তারা নিজেদের স্বার্থের জন্যই রক্ষা করবেন। তো এই খাদেম সাহেবরাই কিন্তু অঘটন ঘটিয়েছে। একটা হচ্ছে যে এক পক্ষের ম্যাডাম বেগম খালেদা জিয়া এটা না জানতেই পারেন, এটা খুবই স্বাভাবিক যে তিনি পুত্রের মৃত্যু সংবাদে তিনি জ্ঞান হারাবেন বা তিনি অসুস্থ হয়ে ঘুমিয়ে থাকবেন বা তাকে ঘুম পাড়িয়ে রাখা হবে, এটা এখানে অস্বাভাবিকতার ন্যূনতম কিছুও নেই। এবং তিনি খবরটা হয়তো তখন জানেননি, পরে জেনেছেন। কিন্তু তার আশপাশে যারা আছেন তারা ওই যে মাজারের খাদেম সাহেবরা, তারা হয়েছে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনা যাই ঘটেছে, কোনো সন্দেহ নেই যেটা অভদ্রচিত অসৌজন্যমূলক আচরণ হয়েছে। কিন্তু এই ঘটনা নিয়ে কোকোর মৃতদেহ দাফনের আগেই এরকম রা তুলে দেওয়া, এটা কিন্তু আরেক নেত্রীর খাদেম সাহেবরা করেছেন, করে বেড়াচ্ছেন বিভিন্ন টেলিভিশনের টক শোতে, সমাবেশে। মানে এখন তাদের কাছে খালেদা জিয়ার ছেলে মারা গেছে কি হয়েছে, আগে তর্ক করে নি কে জিতেছে, কার পয়েন্ট কম হলো কার পয়েন্ট বেশি হলো। এরা অমানুষ, এরা পলিটিশিয়ান না, এরা জনগণের সেবক না, এরা মানুষ চেহারার ইবলিশ শয়তানের অনুসারী ছাড়া আর কিছু না। আগে কোকোর দিবসে আসুক, তার শোকগ্রস্ত মা তিনি তার ছেলেকে দেখুক, দাফন হোক, তর্কের সময় চলে যাচ্ছে না। আমি জানি যে বাংলাদেশে যে অবরোধ এবং হরতাল চলছে, নাগরিক হিসেবে, সাংবাদিক বা বিশ্লেষক হিসেবে না, আমি খুব ভালো করে জানি যে আরো অনেক মানুষকে হত্যা করা হবে এই আমাদের এই গণতান্ত্রিক রাজনীতির নামে। জনগণকে এই দুপক্ষ মিলে আরো অনেক নাগরিককে হত্যা করবে, তারপরেও কিন্তু এরা পিছপা হবে না, কোনো পক্ষই পিছপা হবে না। বিশেষত আজকে যারা ক্ষমতায় আছে, এরা কোনো দায়িত্ব নাই, এরা তো মনে করছে এটা আইন শৃঙ্খলার সমস্যা এবং গুলি করে সব সমাধান করে ফেলবে। পুলিশ, র্যাব এবং বিজিবি, ডিজির কথা সেটা মনে হচ্ছে। আমার কথা হলো, যেহেতু তোমরা সমস্যার সমাধান কালকেই করছো না, যেহেতু তোমরা আরো বহু মানুষকে মারবা, তাহলে এইটুকু মানবিকতা দেখাও যে ওই কোকোর মৃতদেহটা বিদেশ থেকে বাংলাদেশে আসুক, তার মা এক নজর দেখুক, দাফন করুক, তারপরে তোমরা মল্লযুদ্ধে নামো না। তোমরা আবাহনী মাঠে বা স্টেডিয়ামে এসে যুদ্ধ করো, গালাগালি করো, সমস্ত ক্যামেরা ফিট করে যা মন চায় তাই বলো, কিন্তু এইটুকু মানবিকতা একটু দেখাও যে একজন মা সেন্সলেস হয়ে আছে তার সন্তানের মৃত্যু শোকে। বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের সমালোচনার জায়গা কিন্তু কম না, বহু। তার ছেলে, বিশেষ করে তারেক রহমান বা তাদের গত 2001 থেকে 2006 সালে যে রাষ্ট্র চালানোর বা সরকার চালানোর আমাদের যে অভিজ্ঞতা আমরা যা দেখেছি, সেখান থেকে আমাদের সমালোচনার কিন্তু কোনো কমতি নেই। আমরা অনেক সমালোচনা করেছি, আরো বহু সমালোচনা করব, কিন্তু একটু সাময়িকভাবে বিরতি দিই আমরা সমালোচনার জায়গাটা। একজন শোকগ্রস্ত মার প্রতি একটু ন্যূনতম মানবিকতা বোধ আমরা দেখাই। জি, জাকির হোসেন আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি জানেন যে নিউ ইয়র্কেও আজকে তারেক আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এখানেও গায়েবানা জানাজা হয়েছে এবং সেখানে বিএনপির দুজন শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু আজকে নিউ ইয়র্কে ছিলেন সেই গায়েবানা জানাজায় এবং দোয়া মাহফিলে। একজন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির একজন শীর্ষ নেতা ডক্টর ওসমান ফারুক, আরেকজন আপনার ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, তারা দুজন একটি কমন কথা বলেছেন, সেটি হলো আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। কারণ তারা তার পরিবারকে নির্যাতন করেছে, তার পরিবারের কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে রেখেছে। সামগ্রিক কারণে খালেদা জিয়াকে গ্রেফতার করার কথা বলা হয়েছে বারবার। সেই জন্য আজ আরাফাত রহমানের এই অকাল মৃত্যু, তিনি সেই কষ্ট সহ্য করতে পারেননি, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কি সরকার? সাকি, ধন্যবাদ আপনাকে এটা সময়োচিত প্রশ্ন করার জন্য। আমি জানি না আরাফাত রহমান কোকো বিএনপির কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী বা কোনো সদস্য কিনা। উনি, আমি যতদূর জানি, উনি বেগম খালেদা জিয়ার সন্তানই। ওনার বড় সন্তান হয়তো বিএনপির রাজনীতিতে আছেন, পদ নিয়ে আসেন। যাই হোক, রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক এখন চেয়ারপারসনের সন্তান হিসেবে সহানুভূতি তার দলীয় কর্মীদের বা সহকর্মীদের থাকতেই পারে, সেটা থাকাটাই স্বাভাবিক। তার জানাজাও হতে পারে। এবং আপনি যেটা বললেন যে খোকা ভাই এবং আরেকজন কি বিশিষ্ট নেতা বললেন, ডক্টর ওসমান ফারুক সাহেব যারা বলেছেন যে সরকার, আমি জানি যতদূর যে উনি 11 ওনার উপরে শারীরিক নির্যাতন বা অন্যরকম টর্চার হয়েছে, বা তারপরে উনি দণ্ডপ্রাপ্ত আসামিও বাংলাদেশের, আমি যতদূর জানি 6 বছরের কারাদণ্ড মুক্ত। তো ওনাকে নিয়ে অনেক হচ্ছে, দেশের মানুষও করছে, বিএনপি করছে, ঠিক আছে।
আমি সাথে আরেকটু যোগ করতে চাই এই গায়েবা জানাজার সাথে এই 20 দিনের অবরোধে যে সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষের সন্তানগুলো মারা যাচ্ছে, নাবালক সন্তানগুলো মায়ের আহাজারি করছে, তাদের জন্য একটু গায়েবানা জানাজা পড়ুন। পড়ুন বাঙালিরা, আপনারা কোথায় থেমে যাচ্ছে দেশ? এক অপরিপক্ক রাজনীতি চলছে। একটা মৃত্যু হয়েছে, হবে, যাবে, জানাজা হবে, সবই স্বাভাবিক, ঠিক আছে। আরো তো মানুষ দিন দিন মানুষ কেন মারা যাচ্ছে? অসহায় মানুষগুলো, একজন স্কুল শিক্ষিকা মারা যাচ্ছেন, আরেকজন সাধারণ মানুষ শ্রমিক মারা যাচ্ছেন, ট্রাকের হেল্পার মারা যাচ্ছেন। এগুলো মৃত্যু না? এগুলো জীবন না? তারেক রহমান কিন্তু লন্ডনে গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি কিন্তু এই যে যারা মারা গেছেন পেট্রোল বোমায় এবং বিএনপি যেসব নেতাকর্মীরা মারা গিয়েছেন সেসব কর্মীদেরকে তিনি শহীদের আখ্যা দিয়ে তিনি কিন্তু সেটা করতে পারেন। উনি রাজনৈতিক নেতা, ওনার দলের কর্মী, সেটা উনি করেছেন, সেটা ওনার ব্যাপার। এ ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নাই। তবে আমি যেটা বুঝি, দেশের যে অপরিপক্ক রাজনীতি চলছে, যেটা মনি ভাইও বললেন, যে একটা জানাজা আসছে, একটা লাশ হয়েছে, মৃত্যু হয়েছে, এটা নিয়ে এখন ওনার লাশ কি আসবে, দাফন হবে, এটা ছাড়া এখন আমরা কে গেল কি নিয়ে এই রাজনীতি ঘুরে গেল আরেকদিকে। জি মনির হায়দার, আমরা এমন একটি দিকে ঠেলে দেওয়া হয়েছে, না কোকুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই না, তারপরে যদি আপনি এই বিষয়ে কথা বলতে চান বলতে পারেন, কিন্তু আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হলো যে এমন একটি সময়ে কোকুর মৃত্যু হয়েছে যখন আমরা দেখেছি যে পুলিশ অবরুদ্ধ থাকা অবস্থায় খালেদা জিয়াকে এক পর্যায়ে অবরোধ মুক্ত করে দেয়া হলো এবং নাগরিক সমাজ থেকে এবং বিদেশের কূটনীতিক পর্যায় থেকে তোলা হচ্ছে যে রাজনৈতিক সমস্যার সমাধান দরকার, সংলাপ দরকার। এমন একটি মুহূর্তে যখন দুই দলের মধ্যেই কেউ কেউ সংলাপের কথা বলছেন, তখন কোকোর মৃত্যু হলো এবং সেই মৃত্যুতে শোক জানাতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি গেট থেকে ফিরে গেলেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এত সংলাপ করছেন বা যারা যারা সংলাপের কথা বলছিলেন, এখন সংলাপটা কোথায় হবে, কার সাথে হবে? কোকোর এই মৃত্যু আগামী দিনের রাজনীতি থেকে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাকে জানতে চাই। দেখুন, প্রথম বিষয় হলো যে প্রধানমন্ত্রী কোকোর মৃত্যু সংবাদের পর কোকোর মায়ের কাছে ছুটে গেছেন, তার সঙ্গে দেখা হোক বা না হোক। প্রধানমন্ত্রীর এই ছুটে যাওয়াটা খুবই প্রশংসনীয় এবং তার প্রতি যে আচরণ ওই দফতর থেকে, বেগম খালেদা জিয়ার অফিস থেকে তার ব্যক্তিগত কর্মচারী বা স্টাফরা করেছে বা দলের নেতারা সেখানে যদি কেউ থেকে থাকেন যেটা করেছে, এটা খুবই নিন্দনীয় এবং খুবই অগ্রহণযোগ্য। অন্যদিকে আপনি যেটা বললেন যে বিএনপির দুই নেতা বলেছেন যে কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে অনেকের কমেন্ট পড়ছিলাম গতকাল আজকে, তো সেখানে তারা এগুলার অনেকগুলা যুক্তি বা অভিযোগ দাঁড় করাবার চেষ্টা করেছে। মানে এটার সত্যতাও অনেকখানি আছে, সাংবাদিক হিসাবে এটা তো আমরা অস্বীকার করতে পারি না। যে দেখুন, বিএনপি যখন 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল তখন কিছু বড় ঘটনা ঘটেছে। একটা হলো যে আপনার শেখ রেহানার নামে ধানমন্ডিতে যে বাড়িটা বরাদ্দ দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু কন্যা হিসেবে থাকবার জন্য, বিএনপি সেই বাড়িটার বরাদ্দ বাতিল করে ওখানে ধানমন্ডি থানা তৈরি করেছে। জি, তো এটা একটা প্রতিহিংসার বীজ বপন করা হয়েছিল। তো সেইটার প্রতিশোধ হিসাবে হোক আর যে কারণেই হোক, আমি ব্যক্তিগতভাবে বলে রাখি যে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে যে বাড়িতে বসবাস করতেন, আমি ব্যক্তিগতভাবে এটার সমর্থক ছিলাম না। আমি সবসময় এটা সমালোচনা করেছি। এখন আমি মনে করি তার সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল অনেক আগেই। যেহেতু তিনি রাজনীতি করেন, তিনি সেনানিবাসের মধ্যে না থাকাই শ্রেয় ছিল। কিন্তু তা সত্ত্বেও এই সরকার ক্ষমতায় আসার পর বেগম জিয়াকে যেভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কি প্রেক্ষাপটে দেখেন যে 111 পর তিনি এবং তার দুই ছেলে আটক হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন এবং তার দুই ছেলের প্রতি নির্যাতন করা হয়েছিল। এটা গণমাধ্যমে এসেছে। তারা হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, শেষ পর্যন্ত এক ভাই লন্ডনে, এক ভাই ব্যাংককে, সেখান থেকে মালয়েশিয়ায়। মানে বেগম খালেদা জিয়ার পরিবারের যে একটা ছন্ন ছাড়া অবস্থা, এতে তো কোনো সন্দেহ নেই। এই সরকার যখন ক্ষমতা আসলো 2009 সালের জানুয়ারি মাসে, বিএনপির সাদেক হোসেন খোকা গতকাল বক্তব্য বলেছেন যে আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে 111 সরকারের অন্যায়গুলোর প্রতিকার করবেন, কিন্তু দেখা গেল সেই প্রতিকার না করে তারা শুধু নিজেদের নামে সমস্ত মামলা প্রত্যাহার করে নিলেন। গড়ে প্রায় 10,000 মামলা প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। আওয়ামী লীগের কোনো দুর্নীতিবাজ নাই, আওয়ামী লীগ সমস্ত ফেরেস্তাদের দল। আর তারা করেছে কি, বিএনপির বিরুদ্ধে 111 সরকার বিভিন্ন নেতার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করেছে সেগুলো তো আছেই, সঙ্গে আরো সমপরিমাণ মামলা খালেদা জিয়া, তার দুই ছেলে, সমস্ত বড় নেতা সবার বিরুদ্ধে দায়ের করেছে এবং অধিকাংশের বিরুদ্ধে তারা
আবার ইয়ে করেছে, কি বলে, কোর্টের রায় এসে গেছে গ্রেপ্তারি পরোয়ানা সহ, এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণেই কিন্তু তারা দেশে ফিরতে পারছিল না। আমরা জানি যেটা তারা যাই বলুক চিকিৎসার জন্য, কিন্তু বাস্তবতা এটা। অন্যদিকে বেগম খালেদা জিয়া ঢাকায় ক্যান্টনমেন্টের বাড়িতে একা ছিলেন, একটা খুবই নিঃসঙ্গ অবস্থায় তাকে অত্যন্ত নৃশংসভাবে সেই বাড়ি থেকে দরজা ভেঙে ঠেলা ধাক্কা দিয়ে তার গাড়িতে তুলে তাকে উচ্ছেদ করা হয়েছে। তিনি ওই বাড়ি ছাড়ুন, এটা আমি চেয়েছিলাম, কিন্তু যেভাবে তাকে উচ্ছেদ করা হয়েছে এটা খুব অমানবিক ছিল। এই ঘটনার পর তার ছেলেরা তার মায়ের দুরবস্থার কথা জানে এবং তারা দেশে আসতে পারছে না, মা তাদের কাছে যেতে পারছে না। এটা একটা পরিবারের জন্য, আপনি আপনার ক্ষেত্রে কল্পনা করুন, এটা কি অসহনীয় একটা ব্যাপার। আপনি ধানমন্ডিতে শেখ রেহানার বাড়ি উচ্ছেদের ঘটনার পরে এই কথাটি বলছেন। আমি মাঝপথে একটু যোগ করতে চাই, আপনি কি 21শে আগস্টের বোমা হামলার ঘটনাটি কি প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতির বীজ বলে মনে করেন? আমি একটাকে আরেকটা উচ্ছেদ, এক উচ্ছেদের সঙ্গে আরেক উচ্ছেদের তুলনা করেছি। আপনি 21শে আগস্টের কথা বলছেন, নিঃসন্দেহে 21শে আগস্টের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক এবং জাতীয় জীবনের একটা ভয়ঙ্কর রকমের নিন্দনীয়, অগ্রহণযোগ্য ঘটনা, এবং এ ধরনের ঘটনার বিচার, দ্রুত বিচার আইনে হওয়া উচিত, সেটা যারাই ক্ষমতায় থাকুক। কিন্তু নাগরিক হিসেবে আমার প্রশ্ন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আজকে তৎকালীন বিরোধী দলের নেত্রী, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং সেই হত্যা চেষ্টায় তার দলের প্রায় 2 ডজন নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন। জি, কতজন? 18-19 জন, 24 জন, জি, 2 ডজন। সেই ভয়ঙ্কর ঘটনার বিচার কেন 6 বছরও শেখ হাসিনা সরকার করতে পারলো না? এই প্রশ্নটার জবাব কিন্তু কেউ দিবে না। এই প্রশ্ন আপনি সাংবাদিক হিসাবে জবাব চাইবেন, এটা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে যাওয়া হবে। মানে রাজনীতির অস্বচ্ছতা এবং সুবিধাবাদিতার মানে এটা যেমন বাংলাদেশের রাজনীতির এক ভয়ঙ্কর চেহারাও বটে, তেমনি রাজনৈতিক অসততা এবং সুবিধাবাদিতারও একটা ভয়ঙ্কর চেহারা বটে এটা। অন্যদিকে দেখেন, বেগম খালেদা জিয়া এখন দেশে আন্দোলনরত অবস্থায় আছেন। এর আগে গত বছরের ঠিক 5ই জানুয়ারি ঘিরে তার কি দশা করা হয়েছিল তার বাড়িতে, আবার এখন এই যে তার এই ঘটনা, সব মিলায় তার দলের নেতার কর্মীরা যে অভিযোগগুলো করার চেষ্টা করছেন যে কোকোকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেটা সরাসরি যদি নাও বলি, এটা তো ঠিক যে এই পরিবারটার জন্য একটা খুব মানে অবর্ণনীয় বা নৃশংস পরিস্থিতি তৈরি করা হয়েছে। তার সত্ত্বেও আমার এই পর্যায়ে তার সত্ত্বেও শেষ কথা যে কোনোভাবেই প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়ার অফিসের সামনে থেকে এভাবে অভদ্রচিতভাবে বা অসৌজন্যমূলকভাবে ফেরত দেওয়া ঠিক হয়নি। তারা বরং বেগম খালেদা জিয়াকে সেখানে সাদরে ভিতরে নিয়ে বসিয়ে অবস্থা বুঝিয়ে বলতে পারতেন, এবং শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ থাকলে তারা তো সেটা বলছেন এবং আরো বলতে পারতেন। যদিও খালেদা জিয়ার দপ্তর থেকে পরবর্তী সময়ে ধন্যবাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে আসার জন্য, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? আমি একটু বলতে যাচ্ছিলাম ওই ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে যেটা বলছিল মনির ভাই। ক্যান্টনমেন্টের বাড়িটা যদি আমরা চিন্তা করি, এটা একটা সামরিক সম্পত্তি, সামরিক সম্পত্তি, এবং সামরিক আইনে এটা ক্লাস এ ল্যান্ড প্রপার্টি হিসাবে গৃহীত হয়, যেটা কখনোই হস্তান্তরযোগ্য না ব্যক্তিকে। এটা আইনের দিক থেকে ক্যান্টনমেন্ট আইন অনুযায়ী। এই বাড়িটা যখন জিয়াউর রহমান, শহীদ মইনুল রোডের এই বাড়িটা, জিয়াউর রহমান সাহেব যখন ডেপুটি আর্মি চিফ, তখন ওই বাড়িটা ওনার সরকারি বাড়ি। তো ওই বাড়িটা উনি ছিলেন। উনি যখন সেনাপ্রধান হলেন, ওনাকে সেনা ভবনে যাওয়ার কথা, ওই বাড়ি ছেড়ে দেওয়ার কথা, সরকারি সম্পত্তি, তার পদ অনুযায়ী এটাই হবে। উনি যখন রাষ্ট্রপতি হলেন, ওনার রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা। উনি কেন ওই বাড়িটাকে এতদিন দখল করে রাখলেন, এবং মৃত্যুর পরে আর একজন সেনাপ্রধান কেন ওই বাড়িটা ওনাকে ব্যক্তি হিসাবে দিয়ে দিলেন? উনি একজন সেক্টর কমান্ডার হিসাবে, একজন বীর উত্তম হিসাবে ওনাকে গুলশানে 1.5 বিঘার একটা সম্পত্তি, সরকারি সম্পত্তি দেওয়া হয়েছে বা বসবাসের জন্য। এই সরকারি সম্পত্তিটা, এবং ওখানে উনি সৈনিকদের একটা ব্যারাক দখল করে নিয়ে একটা মোটামুটি একটা বড় জায়গা করে ওখানে উনি পেঁপের চাষ এটা করে উনি একটা স্বচ্ছন্দ। বেয়াদবি মাফ করবেন, সেটা হলো যে এই আলোচনায় আমি যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ এই আমরা তো সবাই একমত যে এই বাড়িটা তার বহু আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, আমরা কেউ এর সঙ্গে একমত না, এবং এটার পক্ষে কেউ আজকে এখানে যুক্তি না। আমি ওনার আগে তো বলতেছি জিয়াউর রহমান সাহেব কেন ছাড়লেন না? বেগম খালেদা জিয়া আজকে একটা শোকগ্রস্ত অবস্থায় আছে, আমরা এটা নিয়ে বেশি আলোচনা করা। তারপরে যেহেতু একটি নতুন আলোচনা হলো, খুব সংক্ষেপে আপনি বলবেন আমাদেরকে আরো একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, যে জিয়াউর রহমান কেন ছাড়লেন না? কেন ছাড়লেন না সেটাই তো কথা। আপনাকে সিস্টেম মানতে হবে। আমাদের সমস্যাটাই তো এটা, আমরা কেউ সিস্টেম মানি না। জি, আপনার কাছে আমরা ফিরবো। তারপরে দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। আমরা ছোট্ট একটি বিরতির পর আবার ফিরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আলাদিনের আরেক ধাপ বেকারিতে বাজিমাত, স্বাদে গন্ধে বাংলাদেশ, প্রবাস জুড়ে মিলছে বেশ। Aladdin Restaurant, 29-06 36th Avenue, Astoria, New York 11106. For the best threading, waxing, facial, color, haircuts, henna, special bridal and party makeup, and more, come to Tenzin Salon, corner of Broadway and 72nd Street in Jackson Heights. আমি ডাক্তার মোহাম্মদ মুকিত। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন। আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। আমিন ফার্মেসি আপনাদের সেবায় স্টোরিয়াতে 29 স্ট্রিট অ্যান্ড 36 অ্যাভিনিউ কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিবিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি। ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি, 2903 36 অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। ফোন 718-786-6611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। বিরতির পর আমাদের সঙ্গে আছেন আপনারা, আছেন টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আলোচনায় সাংবাদিক মনির হায়দার এবং আইনজীবী জাকির হোসেন মিয়া। আমরা বিরতির আগে বলছিলাম যে বিরতির পর আপনার কাছেই ফিরবো, আপনার কাছেই প্রশ্ন। সেটি হচ্ছে যে আমরা খবরে দেখেছি যে ভাইয়ের লাশ নিয়ে দেশে ফিরতে চান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডনে যিনি চিকিৎসারত আছেন তারেক রহমান, বড় ভাই তারেক রহমান, তিনি ছোট ভাইয়ের লাশ নিয়ে দেশে ফিরতে চান। দেশের সামগ্রিক পরিস্থিতি কি অবস্থা আছে এরকম যে তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমান? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে অবশ্যই উনি ফিরতে পারেন। উনি এদেশের মানুষ, এদেশের সন্তান, উনি দেশে ফিরতেই পারেন এবং একজন রাজনীতিবিদ হিসাবে ওনাকে দেশে ফিরে আসা উচিত এবং ভাইয়ের লাশ নিয়ে আসা উচিত। যাই কিছু আগ ওনার এটা মোকাবেলা করা উচিত, বীরের বেশে মোকাবেলা করা উচিত। কারণ নেচার অফ জাস্টিস বলে কথা আছে। আমরা গোলাম আজমকে বের করে দিতে পারি নাই দেশ থেকে, কারণ নেচার অফ জাস্টিসের জন্য সে দেশের সন্তান, দেশের মানুষ। তো তারেক রহমান আসবেন, অবশ্যই আসবেন। কিন্তু তারেক রহমান দেশের বাইরে আছেন, এটা তো সরকার তাকে দেশের বাইরে পাঠায়নি না, এই সরকার তো চাচ্ছে তাকে যে আরো দেশের ওনাকে কোর্ট থেকে সমন দিচ্ছেন। ইতিমধ্যে কোর্ট থেকে শুধু না, ইতিমধ্যে সরকারি পর্যায়ে দু দেশের মধ্যে চিঠি চালাচালি হয়েছে যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। সেই অবস্থায় তারেক রহমান নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে ভাইয়ের লাশ নিয়ে দেশে ফিরবেন, এটা কতটুকু আপনার কাছে? আমি তো মনে করি এটা খুবই উচিত কাজ হবে এবং ওনার এটাই আসা উচিত। এবং উনি রাজনীতিবিদ, দেশের জন্য দেশকে ভালোবাসেন, উনি বিদেশে থাকবেন কেন? যা হয় দেশে হয়। ওনার যদি জেলে যেতে হয় জেলে যাবেন, যুদ্ধ করতে আন্দোলন করতে হয় করবেন। এবং বিএনপির রাজনীতির জন্য আমার মনে হয় ওনার প্রত্যাবর্তন অত্যাবশ্যকীয় এখন। কারণ চেয়ারপারসন উনি এখন অসুস্থ, পুত্র শোকে কাতর। এই মুহূর্তে যদি উনি ফিরে আসেন, আমার মনে হয় গোটা ওনার পরিবার এবং বিএনপি রাজনীতির জন্য এটা ইতিবাচক দিক হবে এবং উনি ফিরে আসলে আসাই উচিত আমি মনে করি। যদি উনি রাজনীতিই করতে চান, কোনো পালায়ন পর লোক দিয়ে রাজনীতিবিদ হওয়া যায়, অন্য কিছু হওয়া যেতে পারে, কিন্তু রাজনীতিবিদ হওয়া যায় না, রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাষ্ট্রনায়ক হতে হলে আপনাকে এই প্রতিকূলতা মোকাবেলা করতেই হবে। জি মনির হায়দার, এই পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন, সেটি কি খবর অনুযায়ী সেটি কি শুধু কথার কথা নাকি বাস্তবেই সম্ভব বা আসলেই তিনি দেশে ফিরতে চান? আপনার কি মনে হয়? না, আমার আসলে প্রথম কথা হলো এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তারেক রহমান বাংলাদেশে তার জন্ম, তিনি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি, সেটা উত্তরাধিকার সূত্রে হোক বা যেমনি হোক, যেভাবেই হোক। তিনি যে পলিটিক্স করেন সেটা বাংলাদেশকে ঘিরেই করেন। তিনি তো ইংল্যান্ডকে ঘিরে পলিটিক্স করেন না। তিনি লন্ডনে থাকেন, তাদের অফিসিয়ালি মানে আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে তিনি চিকিৎসার জন্য আছেন। তিনি যে কারণেই থাকেন, তিনি তার
রাজনীতি, তার চিন্তা ভাবনা সবকিছু বাংলাদেশকে ঘিরেই। সুতরাং এ পর্যায়ে ভাইয়ের মৃতদেহ নিয়ে তিনি যান বা অন্যভাবে যান, তার তো বাংলাদেশই আসল লক্ষ্য, বাংলাদেশে তাকে ফিরে যেতেই হবে যদি তিনি পলিটিক্স করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন কৌশলে ঠিক কোন পরিস্থিতি বুঝে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার এই প্রশ্নের সূত্রে অন্য একটা জায়গায় যেতে চাই যে দেখেন, মানে আমাদের দেশে যত নির্মম ঘটনায় ঘটুক, যত হৃদয় বিদারক ঘটনায় ঘটুক, আমাদের এই দুটি রাজনৈতিক পক্ষ যারা রাজনীতির ময়দানে এখন ডমিনেট করছে, তারা প্রত্যেকটা ঘটনা থেকে পয়েন্ট যোগ করবার চেষ্টা করে। এবং মানে যে আমি একটু আগে যেটা বলেছি যে এই সমাজে পরস্পরের প্রতি সম্মানবোধ, সহানুভূতি, সহমর্মিতা, বিশ্বাস, আস্থা, ভরসা, মানবিকতা, সব কিছু ধ্বংস করে দিয়েছে আমাদের এই নিকৃষ্ট তথাকথিত পলিটিক্স। এটা আসলে কোনো পলিটিক্স না, এটা হচ্ছে এক ধরনের ধান্দাবাজি। এই ধান্দাবাজিটা আমাদের সমাজের সর্বস্তরের সমস্ত মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে, যে কারণে যে এই ধরনের অত্যন্ত মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরেও পয়েন্ট যোগ করবার চেষ্টা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার অফিসে ছুটে গেছেন তাকে সহমর্মিতা জানানোর জন্য, সমবেদনা জানানোর জন্য, এটা খুবই প্রশংসনীয়, আমি আগে বলেছি। এবং তাকে এভাবে তার সঙ্গে অসম্মানজনক আচরণ করাটা খুবই নিন্দনীয়। কিন্তু একই সঙ্গে আপনি দেখেন আজকের পত্রিকার খবর যে প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার বাড়িতে গেছেন বা তার অফিসে গেছেন, ঠিক ওই সময় বেগম খালেদা জিয়াকে হত্যা মামলার প্রধান আসামি করে মামলা হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিভিশন চ্যানেলে বলছেন যে এটা ফৌজদারি মামলা, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দেখেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এখন হত্যা মামলা বা ফৌজদারি মামলা করা হয়েছে এবং কদিন ধরে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক সমস্যা না, আইন শৃঙ্খলার সমস্যা। হুকুমের আসামি করা হয়েছে। ওকে, মানে ফৌজদারি মামলার আসামি, হুকুমের হোক আর প্রকাশ্যে খুনের হোক, ফৌজদারি মামলার আসামি, এবং সেটা হত্যা মামলা। আচ্ছা, আপনি দেখেন রাষ্ট্রের মানে সরকারের প্রধান থেকে শুরু করে সমস্ত দায়িত্বশীল লোকেরা বলছেন দেশে এখন যে সমস্যা এটা আইন শৃঙ্খলার সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা না। একটা সত্যিকার একটা ফৌজদারি মামলার আসামি মানে কিন্তু ক্রিমিনাল, সে সরকার কর্তৃক দাবিকৃত, সে ক্রিমিনাল, সরকার বলছে যে সে ক্রিমিনাল। সরকারের এই দাবি বা অভিযোগ যদি সত্যিকার অর্থেই হয়ে থাকে বা এটা যদি সত্যি হয়ে থাকে, তারা যদি এটা মিন করে থাকে, তা একটা ফৌজদারি মামলার আসামি ক্রিমিনালের সন্তানের মৃত্যু হোক আর যাই হোক, দেশের প্রধানমন্ত্রী সেখানে ছুটে যেতে পারে? প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন, এটা কি মিন করে বা এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে তারা মুখে যাই বলুক, দেশে এখন যেটা চলছে সেটা আসলে রাজনৈতিক সমস্যা, এটা মোটেই কোনো আইন শৃঙ্খলার সমস্যা না। সরকারের প্রধান সরেজমিনে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে প্রমাণ করে আসলেন যে বর্তমান যে সংকট বা সমস্যা এটা সম্পূর্ণরূপে পিওরলি একটা পলিটিক্যাল প্রবলেম, এখানে আইন শৃঙ্খলার কোনো সমস্যা নাই। সুতরাং তিনি যেটা প্রমাণ করেছেন, আমি আশা করব নাগরিক হিসেবে যে তিনি এবং তার দলের লোকেরা, তার সরকারের মন্ত্রীরা মুখেও সেই সত্যটা স্বীকার করবেন এবং রাজনৈতিকভাবে এই সংকটের সমাধান করবার চেষ্টা করবেন। যদি কেউ, অবশ্যই রাজনীতিবিদ হন আর সাংবাদিক হন, যে কেউ ক্রিমিনাল অফেন্স করতে পারেন, যে কেউ ফৌজদারি অপরাধ করতে পারেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিচার সবই হতে পারে। কিন্তু বাংলাদেশে যেভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গণহারে ফৌজদারি মামলা করা হয়, যেমন 21 টেলিভিশনের মালিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আচ্ছা, আপনি আমি সাংবাদিক বাদ দেন, একজন নাগরিক হিসাবেও কি বিশ্বাস করি যে আব্দুল সালাম সাহেব তারেক রহমানের বক্তব্য প্রচার করে রাষ্ট্রদ্রোহ করেছেন? এই ধরনের রাষ্ট্রদ্রোহের অপরাধে যদি কাউকে জেলখানায় নেওয়া যায়, রিমান্ডে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কিন্তু জেল ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব। সুতরাং সরকার এই ধরনের অন্যায়, মানুষের সঙ্গে এই ধরনের গাঁজাখুরি গল্প হাজির করে তারা যদি দেশে এরকম রাজনৈতিক সংকট দিনের পর দিন জিয়ে রাখেন আর আমাদের নাগরিকদের জিম্মি করে রাখেন এবং এভাবে জনগণের হত্যা চলতে থাকে, এভাবে পেট্রোল বোমায় মানুষ মারা যেতে থাকে, বার্ন ইউনিট ভরতে থাকে, সেটার দায়ভার প্রথমত রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, সরকারে যারা আছে, তাদেরকে নিতে হবে। অবশ্যই একদিন জনগণের কাছে জবাব দিতে হবে, এটার মূল্য দিতে হবে। এবং একই সঙ্গে যারা অপোজিশনের পলিটিক্স করেন, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, তাদেরকে এটার দায় দায়িত্ব নিতে হবে। দেখেন, ফৌজদারি মামলার আসামি যদি করতে হয় খালেদা জিয়াকে পেট্রোল বোমার জন্য বা এই ধরনের নৃশংসতার জন্য, আমাদের অনেক পেছনে ফিরে যেতে হবে। আমি এক মিনিটে শেষ করছি। সেটা হলো বাসে পেট্রোল বোমা মেরে বা আগুন ধরিয়ে মানুষ হত্যার ঘটনা। সাংবাদিক হিসেবে আমার যতদূর মনে পড়ে, আমি তখন সাংবাদিকতা করতাম, 1995 সালের ডিসেম্বর মাসে শনির আখড়াতে একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে 17 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন করছিল।
সেই ঘটনা থেকে যদি শুরু করেন, এরপরে আর কোনো সরকারের আমলে কিন্তু আমরা এই আগুন দিয়ে পুড়িয়ে হত্যার কালচার থেকে বের হতে পারিনি। সুতরাং এই পুড়িয়ে হত্যার জন্য যদি বিচার করতে হয়, অবশ্যই এটা দায় দায়িত্ব রাজনীতিকদের নিতে হবে এবং বিচার তাদের প্রত্যেকেরই হতে হবে, এবং সেটা আজ না হোক কোনো একদিন এগুলোর জন্য কিন্তু অনেককে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই তারেক রহমানের মৃত্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রীর কার্যালয়ে যাওয়া এবং ফিরে যাওয়ার ঘটনার পরে বিএনপি আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ঘিরে সেটি হচ্ছে যে বিএনপি অভিযোগ করছে যে প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল যে খালেদা জিয়া অসুস্থ, তিনি ঘুমিয়ে আছেন, আমরা জানাবো যে কখন প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু তার পরপরই কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী চলে গেছেন। তারা আরো একটি অভিযোগ করেছেন যে কোনো জায়গায় যদি প্রধানমন্ত্রী যান, সেটি হোয়াইট হাউসে না, সেটি জাতিসংঘের সদর দপ্তরের ভেতরে না, কিন্তু বাইরে নিউ ইয়র্কের হিলটন হোটেলে যেখানে প্রতি বছর প্রধানমন্ত্রী আসেন, জনসভা হয়, সেই জায়গাটি থেকে শুরু করে যে কোনো জায়গায় প্রধানমন্ত্রী যখন যান সেটি আগে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিয়ন্ত্রণে চলে আসে। খালেদা জিয়ার বাসায় গেলেও আগে সেই বাসাটি পুরোপুরি প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা বলয়ের মধ্যে আছে কিনা সেটি কনফার্ম করার পরেই প্রধানমন্ত্রী যাবেন। এরকম কোনো কিছু আমলে না নিয়ে প্রধানমন্ত্রী শুধু ওখানে গেছেন একটি রাজনৈতিক নাটক মঞ্চায়ন করার জন্য, সেই অভিযোগও বিএনপি নেতারা করছেন। আপনার কি মনে হয় এই অভিযোগ কি আপনি কিভাবে দেখেন? আমি যেটা কথা বলতে চাই, যেটা আপনি মনির ভাই একটু কথা রেশ ধরেই বলি, উনি যেটা বললেন যে এইয়াতে বোমা হামলার মানে আসামি করা হয়েছে। এখন বাংলাদেশের যে আমি আইনের ছাত্র হিসাবে যেটুকু জানি, বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি অপরাধের যে সংগঠিত হওয়ার জীবনে যোগানদাতা, অর্থদাতা এবং হুকুমদাতা আসামি হতে পারেন। একজন আসামি করা মামলা হয় মানে সে দোষী না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালত দ্বারা প্রমাণিত না হবে। তাকে এর মানে না আপনি আপনার নামে আমি একটা মামলা করে দিলাম এর মানে আপনি সন্ত্রাসী বা ক্রিমিনাল বা দোষী হয়ে গেলেন। এটা মামলা হতেই পারে, এবং আইনজীবী মানুষ আইনের ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, তো সেই কথাই বলছিল। আর রাজনীতির যে কথা বলছেন, আমি এক কথাই বলতেছি, আমাদের রাজনীতি অপরিপক্ক রাজনীতি চলছে। এখানে কোনো ম্যাচুরিটি নাই, পরিপক্কতা নাই। রাজনীতি আপনি বলেন, আমি নিজে দেখেছি, এটা লাইভ দেখতেছিলাম টেলিভিশনে। আমি 1 ঘন্টা আগে 7:30টার দিকে থেকে ওখানে ওই আমি দেখছিলাম ফারজানা রূপা, একটা মেয়ে, একটা টেলিভিশনে ডাইরেক্ট লাইভ করতেছিল যে 1 ঘন্টার উপরে থেকে 1-1.5 ঘন্টার মতন তারা ওখানে এসএসএফ গেছে, গেছে। তারপরে যাই হোক প্রধানমন্ত্রী গেছে। আমি প্রধানমন্ত্রীকে প্রোটেক্ট করি না, বা যে উনি গেছেন বা হতে পারে তার রাজনৈতিক কৌশল হতে পারে, বাট আমার কথা হলো উনি গেছেন। তো এখন আমাদের সৌজন্যবোধটা নাই। আমি যদি একটু পিছনে যাই, দিল্লির রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি প্রণববাবু, তাই না, উনি বাঙালি, তাই না, এবং ওনার শ্বশুরবাড়ি বাংলাদেশে, এখনো শ্বশুরবাড়ি বিদ্যমান ওনার বাংলাদেশে, ওনার শালা এখনো বাস করেন। উনি 55 বছর পর বাংলাদেশে দিল্লির রাষ্ট্রপতি হয়ে প্রথম বিদেশ সফরে আসছেন বাংলাদেশে। এবং দিল্লির মসনদে কোনোদিন কোনো বাঙালি বসে নাই প্রণববাবুর আগে। আমরা আকবর বলি, শাহজাহান বলি, সম্রাট বলি, কেউ কিন্তু বাঙালি না। একমাত্র প্রথম এই বাঙালি বসছেন, এবং উনি দিল্লির রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশকে সম্মান করে বাংলাদেশে আসছেন রাষ্ট্রীয় অতিথি হয়ে। এবং বিএনপির চেয়ারপারসনের সাথে ওনার আগে থেকেই একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিলেন যে উনি যাবেন, হোটেলে যাবেন, টাইমিং ছিল, নিয়েছিলেন। একটা হরতালের উসিলা দিয়ে উনি দিল্লির রাষ্ট্রপতিকে, একজন বিদেশি মানুষকে অপমান করলেন, গেলেন না। উনি 2 ঘন্টার জন্য হরতাল শিথিল করতে পারতেন, ওনার ডাকা হরতাল, গিয়ে উনি দেখা করে চলে আসতে পারতেন, আবার হরতাল কন্টিনিউ করতে পারতেন, তাই না? বা ওনার গিয়ে বলতে পারতেন যে আপনার সম্মানে আপনি শ্বশুরবাড়ি এসেছেন, 55 বছর পর বউ নিয়ে এসেছেন, আমরা খুশি হয়েছি, একটা ধুতি, একটা চাদর, একটা শাড়ি দিয়ে, এটা যেটা কূটনৈতিক শিষ্টাচার বলেন, আর রাজনৈতিক শিষ্টাচার বলেন, আর বাঙালি শিষ্টাচারই বলেন, এটা করতে পারতেন। কিন্তু কোথাও নেই, আমাদের শিষ্টাচার নাই, নৈতিকতা নাই। এটা রাজনীতি চলছেই কেমন করে। তারপরও আমি আশাবাদী এ দেশ জেগে উঠবে, 71-এ বাংলাদেশ জেগে উঠবেই, পরাজিত হওয়ার নাই। আপনি বলছিলেন যে তাদের ডাকা হরতালকে শিথিল করতে পারেন। এখন আমরা জেনেছি যে আগামী মঙ্গলবার আরাফাত রহমান কোকোর মরদেহ বাংলাদেশে ফিরে আসবে, এবং ওদিনই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জানাজার একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়ে আছে। আপনার কাছে কি মনে হয়, বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরেও তাদের যে কর্মসূচি আছে, অবরোধ কর্মসূচি, সেটি চলবে। আজকে দ্বিতীয় দিনের মতো হরতাল শেষ হয়েছে। সেই হরতালের পরিসংখ্যান দেখা গেছে যে দিনাজপুরে সরাইলে পুলিশ সহ 30 জন সেখানে আহত হয়েছেন। নাশকতার ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে। এই অবস্থায় আপনি এইটা আলোচনা কেন করেন না যে এই 20 দিন ধরে কেন অবরোধ, কেন হরতাল, কেন এই মানুষগুলো মারা যাচ্ছে, তাদের জানাজা কোথায় হচ্ছে?
তাদের গায়ে না বয়ে জানাজার পড়ে না কেন? আর এই জানাজা তো হবে বলছে, এবং আওয়ামী লীগ থেকেও বলছে যে তারাও এটা জানাজা অংশগ্রহণ করবে। আমি বলছি এটা ভালো ভালো আমি দিক। বলছি এই অবরোধের মধ্যে জানাজা কিভাবে হবে? এখন সেই সিদ্ধান্ত তো মানুষ আমাকে আসবে দিতে কিভাবে? বললে আমার মানে মতো সাধারণ আপনার- মানুষকে যদি আপনি এটা প্রশ্ন করেন আমি কি করে উত্তর দেব? জিজ্ঞেস করেন তাদের। জি, আমি মনির হায়দার যদি আপনার কাছে আসি, যে এই অবরোধ কর্মসূচি চলছে, তারই মধ্যে আরাফাত রহমান কোকোর মরদেহ বাংলাদেশে আসবে এবং ওদিনই বিকেল বেলায় বিএনপির কার্যালয়ের সামনে নয়াপল্টনে জানাজা হবে, এরকম একটি সিদ্ধান্ত আছে। তো অবরোধের মধ্যে এই জানাজা হওয়া কিভাবে সেটি সম্ভব? ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জানাজায় তারা কোনো বাধা দেবে না, তবে এই জানাজাকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা হয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশের কথা আর ওটা বাদ দেন। বাংলাদেশের পুলিশ এখন মানে দুনিয়ার যে কোনো দেশের নিকৃষ্ট পলিটিক্যাল ক্যাডারের চাইতে খারাপ ভাষায় কথা বলছে। মানে পুলিশ, র্যাব, বিজিবি এগুলো টপ লেভেলে যারা আছেন, নাগরিক হিসাবে আমি এটা আশা করি না। কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে হলে তাদের মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী আছে, তারা কথা বলবেন। কিন্তু যাক ওইটা একটা অন্য চ্যাপ্টার। আপনি যেটা বললেন যে আরাফাত রহমান কোকোর জানাজা অবরোধের মধ্যে, এটা হতেই পারে। এটা মানে ঠিক তারা জানেন তাদের পারিবারিক সিদ্ধান্ত বা দলীয় সিদ্ধান্ত কি, বা তারা কি বিবেচনা রেখেছে তারা ভালো জানেন। কিন্তু একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে অবরোধের মধ্যেও জানাজা হতে পারে, জানাজার জন্য অবরোধ প্রত্যাহার করা হতে পারে। তবে গতকাল রাতে আমি অন্য একটি টেলিভিশন চ্যানেলে আওয়ামী লীগের নেতা সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইদের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন, তার কথা আমি কোট করছি, তিনি বলছেন যে অবরোধ প্রত্যাহার না করে বিএনপি একটা সঠিক অবস্থানে আছে। তো উপস্থাপক জিজ্ঞেস করলেন যে সেটা কিভাবে। তিনি বললেন যে অবরোধ যদি এখন প্রত্যাহার করে তাহলে বিএনপির বিরুদ্ধে যুক্তিগ্রাহ্যভাবে অভিযোগ করা যাবে যে তাদের এই সমস্ত কর্মসূচি আসলে পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক। এত লোক মারা গেল পেট্রোল বোমায়, পুলিশের গুলিতে, তাদের জন্য অবরোধ প্রত্যাহার করা হলো না, তাদের জানাজার জন্য বা তাদের কোনো মানে কেউ যাচ্ছে না দেখতে। হ্যাঁ, তো এখন সেখানে বেগম খালেদা জিয়ার সন্তানের মৃত্যু, সেটা যতই শোকের হোক, যতই বেদনা বিধুর হোক, সেটার জন্য অবরোধ প্রত্যাহার করা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ করাটা সহজ হবে। তো হয়তো আমি জানি না বিএনপি নেতৃত্ব বা জোট নেতৃত্ব এটা হয়তো মাথায় রেখেছে, সেটা তাদের ব্যাপার। তবে ঢাকা শহরের এত ঘনবসতি এবং বিএনপি আওয়ামী লীগ দুই দলেরই এত সমর্থক এই শহরে গিজগিজ করে যে অবরোধের মধ্যে পায়ে হেঁটেও এখানে বহু লোক জড়ো হওয়া খুবই সম্ভব, খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে কয়েক সেকেন্ড, মানে এটা সেটা হলো যে শিষ্টাচারের কথা আপনি বলেছেন। দেখেন, আমাদের দেশের রাজনীতির সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা এমন ডাহা মিথ্যা কথা প্রকাশ্যে টেলিভিশন ক্যামেরার সামনে বলেন যে এইখানে আমাদের নিউ জেনারেশন শিষ্টাচার কি শিখবেন, ভদ্রতা, পরস্পরকে সম্মান করার ব্যাপার কোত্থেকে শিখবেন তারা? আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রীর এই যাওয়াটা কেউ কেউ বলছেন রাজনৈতিক নাটক, সেটা হতেই পারে, আমাদের রাজনীতিতে প্রচলিত। কিন্তু সেটার বিএনপি অফিসে যারা ছিলেন তারা সেভাবেই বিবেচনা করে তাকে গ্রহণ করতেন। তিনি সেখানে নিরাপদ ছিলেন কি, নিরাপত্তার আগে প্রস্তুতি নিয়ে গেছেন কি, জানে, সে তার ব্যাপার। আমি এখানে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করি যে তিনি গেছেন, যে উদ্দেশ্য তার মাথায় কি আছে সেটা তো আমার বিবেচনা করার দরকার নেই। আমার নাগরিক হিসাবে বা এই অফিসের কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব তার প্রতি সম্মান দেখানো, তাকে রিসিভ করা। এটা না করে বিএনপি সঠিক কাজ করেনি। তবে শেষ কথা হলো যে দেশে এখন যে আমরা যে তর্ক করছি, আলোচনা করছি, এটার মূল কারণ হলো দেশে অত্যন্ত নিম্ন স্তরের বা ক্যান্সারের একদম চূড়ান্ত লেভেলের যে অবস্থা থাকে, রাজনৈতিক সংকট এবং ভয়াবহতা সে পর্যায়ে গেছে। এটাকে সত্যিকার রাজনৈতিক সংকট হিসাবে বিবেচনায় নিয়ে যদি এটার কার্যকর রাজনৈতিক সমাধান না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে বা অচিরেই রাষ্ট্র হিসাবে বা সমাজ হিসাবে, জাতি হিসাবে আমরা অত্যন্ত বিপজ্জনক, নিরাপত্তাহীন এক আতঙ্কের পরিস্থিতিতে নিপতিত হবে, এতে কোনো সন্দেহ নেই। 30 সেকেন্ডে শেষ করতে হবে। না, আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী গেছে, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, এটা ন্যাক্কারজনক ঘটনা। এবং একটা ছোট ছেলেমেয়ে, ওই বিএনপি চেয়ারপারসন অফিসের একজন কর্মচারী, আমি জানি না ওনার নামটা, উনি একটা ডায়েরি খাতা নিয়ে আসে, গেটের কাছে দেখাচ্ছেন আমি শোক বই আনতে গেছিলাম। শোক বই কি গেটের কাছে নিয়ে আসবে? আর একজন ব্যক্তি বা একজন প্রধানমন্ত্রী কি রাস্তায় দাঁড়িয়ে শোক বই দস্তখত করবেন? অনেক ধন্যবাদ জাকির হোসেন মিয়া এবং মনির হায়দার। দর্শক, আপনারা দেখছিলেন টাইম পলিটিক্স, আমাদের এই নতুন আয়োজন। আমরা প্রতিদিন শুক্রবার থেকে মঙ্গলবার এই সময়ে সরাসরি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনার উপসংহারে আমরা হয়তো কোনো সমাধানের দিকে পৌঁছাতে পারিনি। এই সমাধান কি হতে পারে, নিশ্চয়ই দর্শক আপনারা বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে মতো আপনাদের মনের মধ্যেও হয়তো আছে। আমরা আরও কোনো আলোচনায় অন্য কোনো দিন এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
ধন্যবাদ।